মর্নিং বন্ধুরা, এডুকেশন অনলাইনে আবারও আমরা হাজির হয়ে গেছি। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা জানি উচ্চ মাধ্যমিক জুলাই মাসে হবে, কিন্তু কবে হবে সেই সূচি আমরা এখনো পর্যন্ত জানি না। তাই উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একটা মোটামুটি এই প্রোগ্রামের মাধ্যমে সাজেশন তুলে ধরার চেষ্টা করি বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়, যাতে যারা স্টুডেন্টরা রয়েছে যারা বুঝতে পারো যে আচ্ছা কীভাবে কোন কোন প্রশ্নের সঠিক উত্তর কিভাবে দেওয়া যায়, সেই সব কিছু আমাদের এই যতটুকু সময় আমরা পাই ততটুকু সময় তোমাদের সাহায্য করার জন্য আমরা সবসময় এগিয়ে থাকি। তাই স্বাভাবিকভাবে আজকেও এরকম একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের কাছে। আজকে আমরা পড়াবো হচ্ছে দ্বাদশ শ্রেণীর ফুড মানে খাদ্য এবং নিউট্রিশন বা পুষ্টি। এবং এই যে পুরো বিষয়টা যিনি আজকে পড়াবেন তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, প্রত্যেকবারের মতো এবারও আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন টিচার। চলো তার সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে অর্পিতা শ্রীমানি। স্বাগত তোমাকে। নমস্কার। এবং আজকে অর্পিতা তো আমাদেরকে শেখাচ্ছ কিভাবে কি কোন কোন প্রশ্নের দিকে আমাদের নজর রাখতে হবে, যেহেতু দ্বাদশ শ্রেণী একটা বড় বিষয়, এরপর একটা নতুন জীবন শুরু হবে পড়াশোনার ক্ষেত্রে। তাই আজ যারা দর্শক বন্ধুরা রয়েছে যারা এই সাবজেক্টের ওপর কোনো প্রশ্ন জানতে চাইছো বা বুঝতে চাইছো, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে ফোন করতে পারো। তাই আর খুব বেশি দেরি করবো না, আজকে সরাসরি শুরু করা যাক আজকের আমাদের এই এডুকেশন অনলাইন। চলো শুরু করা যাক। নমস্কার। প্রথমেই আমি সিটিভিএন চ্যানেল কর্তৃপক্ষের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাকে এখানে পড়ানোর সুযোগ করে দিয়েছে, এবং সিটিভিএন চ্যানেলের সমস্ত দর্শককে জানাচ্ছি নমস্কার। বর্তমানে তো এই করোনা প্যান্ডেমিকের কারণে আমরা তো দুটো বছর ধরেই প্রায় 1.5 বছর ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানুষই। তার মধ্যে ছাত্রছাত্রীরা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, এই অনলাইন পড়াশোনা ভীষণ সমস্যা। তো সিটিভিএন চ্যানেল যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এখানে তো বিভিন্ন সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আসছেন এবং বিভিন্ন বিষয় বোঝাচ্ছেন, সেটা হয়তো তাদের খুব উপকার হচ্ছে। এবং আমি ছাত্রছাত্রীদের এটাই বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আজকালের মধ্যে তোমরা জেনেই যাবে পরীক্ষার ডেটটা। আর তার থেকেও বড় কথা যে ঘাবড়িও না, অবশ্যই ভালো হবে। আমি আজকে তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন পড়াবো, দ্বাদশ শ্রেণীর ফুড প্রিজার্ভেশন চ্যাপ্টারটা দ্বাদশ শ্রেণীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। দৈনন্দিন জীবনে আমাদের তো খাদ্যটা ভীষণভাবে প্রয়োজনীয়, খাদ্য ছাড়া চলতেই পারবো না, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক, গত বছরের আমফানি হোক বা ইয়াসি হোক। খাদ্য যে কতটা সমস্যার মধ্যে মানুষকে ফেলছে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু বর্তমানে তো বিভিন্ন রেস্ট্রিকশানেও যাচ্ছে, একটা সময় অবধি খাদ্যের দোকান খোলা। সেক্ষেত্রে খাদ্যটাকে এনে আমরা কি করে প্রিজার্ভ করব, কি করে আমি বাঁচিয়ে রাখবো, সেটাই আজকে আমি বলবো। সরাসরি আমি পড়ায় ঢুকি। একদম নিশ্চয়ই, কারণ এটা স্বাভাবিকভাবে খুব বড় বিষয়। তুমি যেটা লিখছো অবশ্যই লেখো, তাহলে যারা দর্শক বন্ধুরা তাদেরও সুবিধা হবে বুঝতে। আর যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের এই যে ক্লাসটা সেটার গুরুত্বটা কোথায়। কারণ যেটা এক্ষুনি অর্পিতা ম্যাম বললেন যে স্বাভাবিকভাবেই আমাদের বিভিন্ন জায়গায় বাজারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, দোকান খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে কি করে খাবার কিনে এনে বাড়িতে প্রিজার্ভ করবে, কিভাবে ভালো রাখবে, সতেজ রাখবে, সেটাই কিন্তু হচ্ছে আজকের আমাদের মূল বিষয়। হ্যাঁ, চলো শুরু করা যাক। সরাসরি খাদ্য সংরক্ষণ। আগে আমরা জানবো যে খাদ্য সংরক্ষণটা কি। প্রথমেই বলি, যদি কোনো খাদ্যের স্বাদ, গন্ধ, বর্ণ, পুষ্টিমূল্য বা খাদ্যমূল্য সব কিছুকে যদি আমরা বজায় রাখতে পারি তাহলে সেই খাদ্যটা ভালো থাকবে। যদি সমস্ত কিছু আমাদের অবিকৃত থাকে তাহলে সেইটা আমাদের ভালো থাকবে এবং খাদ্যটা খুব সুন্দর থাকবে। কিন্তু এই খাদ্যটা আমরা সংরক্ষণ করব কি করে, কিভাবে আমরা বিষয়টাকে প্রিজার্ভ করব বা কেন করব। প্রথমত বললাম খাদ্যের স্বাদ, গন্ধ, বর্ণ সমস্ত কিছুকে বজায় রাখবো। কেন রাখবো? যাতে খাদ্যের অপচয়টা বন্ধ করা যায়, যাতে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় যাতে আমরা প্রচুর পরিমাণ খাদ্য আমরা যাতে পেতে পারি, অক্সিজেনের কারণেও যাতে আমরা পেতে পারি, সেই সমস্ত কারণে। কিন্তু সেই খাদ্যটা পচনশীলতার দিক থেকে দেখলে বিভিন্ন রকমের হয়।
সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পচনশীল খাদ্য। পচনশীল খাদ্য কোনগুলো? যেগুলো 3-4 দিন বা 5-6 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি পচে যায়। তার মধ্যে কি কি পড়ছে? মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো খুব তাড়াতাড়ি এগুলো পচে যায়। নেক্সট ওয়ান হচ্ছে অর্ধ পচনশীল। হ্যাঁ, এভাবে হলে ভালো হয়। অর্ধ পচনশীল যেগুলো পচবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর, সেগুলো কি হতে পারে? আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো মানে একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু সেগুলো পচবে। কিন্তু এ বাদেও আমাদের কিছু রয়েছে, যেমন হচ্ছে অপচনশীল খাদ্য। যেগুলো খুব সহজে কিন্তু পচে না। তার মধ্যে কি কি পড়ছে? যেমন আটা পড়ছে, ময়দা পড়ছে, সেগুলো খুব সহজে কিন্তু আমাদের পচে যাচ্ছে না। মানে একটু হয়তো পোকা ধরছে, ছাতু হতে পারে সেটা, বা কিছু পোকা ধরছে, সুজি হতে পারে, কিন্তু সহজে কিন্তু পচে যায় না। অনেক দিন ধরে আমরা সেই খাদ্যটা খেতে পারি। এরপর খাদ্যের তো শ্রেণীবিভাগ দেখলাম, এবার আমরা দেখব যে খাদ্যটা পচছে কি করে। 1 নম্বর হচ্ছে জীবাণুর আক্রমণ ঘটে। জীবাণু বলতে তার মধ্যে প্রথমেই পড়বে হচ্ছে ব্যাকটেরিয়া। কিছু কিছু ব্যাকটেরিয়া খুব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে হচ্ছে রেফ্রিজারেটারে, খুব ভালোভাবে গ্রো করে বা সেখানে থাকা যে কোনো খাদ্যবস্তুকে খুব তাড়াতাড়ি পচিয়ে দিতে পারে। সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হলো সাইকোফিলিক ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো 50 বা 55 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর থেকে কাজ করে। সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কি? থার্মোফিলিক ব্যাকটেরিয়া, যারা অত্যাধিক উষ্ণতায় কাজ করে। যদি ঘরের উষ্ণতায় হয় বা আবহাওয়ায় যদি উষ্ণতার পরিমাণটা খুব বেড়ে যায়, খুব গরমকালে, বা কোনো খাদ্যবস্তু হয়তো আমরা ফ্রিজে তুলতে ভুলে গেলাম, সেসব ক্ষেত্রে যে খাদ্যদ্রব্যগুলো নষ্ট হয়ে যায় যে সমস্ত ব্যাকটেরিয়ার কারণে, তারা হচ্ছে সব থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়ার মাঝে একটা ব্যাকটেরিয়া কাজ করে, তারা হচ্ছে এখানে মেসোফিলিক ব্যাকটেরিয়া, যারা ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কাজ করতে পারে। তাছাড়াও ব্যাকটেরিয়া বাদেও যারা রয়েছে তারা হচ্ছে এখানে ছত্রাক। ছত্রাক কাজ করে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কাজ করে এবং যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় খুব ভালো কাজ করে। এরা মেনলি জ্যাম, জেলি, আমচুর, মোরব্বা, এই সমস্ত খাদ্যবস্তুর ওপর খুব জন্মায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পাউরুটি হয়তো বাড়িতে এনেছি, হয়তো 1 পিস 2 পিস সেগুলো হয়তো পড়ে গেছে, হয়তো ভুলে গেছি খেতে, প্যাকেট খুলে দেখব সেই পাউরুটির ওপর সাদা 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 ধুলোর মতো, সেগুলো হচ্ছে ছত্রাক। বা জ্যাম অনেক দিনের পুরানো হয়ে গেছে, সেক্ষেত্রে নিচে হয়তো জ্যামের ওপর সাদা সাদা সাতকুড়ো পড়েছে, চকের গুঁড়োর মতো, সেগুলো হচ্ছে এই ছত্রাক। তাছাড়া হচ্ছে নেক্সট হচ্ছে এবার জীবাণুর পর 2 নম্বর হচ্ছে এখানে উৎসেচক। উৎসেচক 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নষ্ট হয়ে যায়। মেনলি সমস্ত খাদ্যবস্তুর মধ্যেই কোনো না কোনো উৎসেচক থাকে। যদি
আবহাওয়ার কারণেই হোক, সেটা অত্যাধিক উষ্ণতাই হোক, জলীয় বাষ্প হোক, বিভিন্ন কারণে সেই উৎসেচকগুলো নষ্ট হয়ে যায় এবং খাদ্যবস্তুর পচন ঘটিয়ে দেয়। এই দুটো হচ্ছে মেন রিজন। তারপরে চাষের জমিতে বিভিন্ন রকমের রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হয়। হ্যাঁ, জানি সেগুলো হয়তো খাদ্যের ভালোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু যদি অতিরিক্ত সেই পরিমাণটা যদি বেড়ে যায় অথবা যদি ঠিকমতো ব্যবহার করা না হয়, তাছাড়া বিভিন্ন কারণে কীটনাশকের পরিমাণ যদি বেড়ে যায়, সেগুলো খাদ্যবস্তুর মধ্যে ঢুকে খাদ্যের পচনটাকে ঘটায়। তাছাড়া হচ্ছে আবরণ। বিভিন্ন খাদ্যদ্রব্য, যেমন ফল হোক, সবজি হোক, বিভিন্ন খাদ্যদ্রব্যের গায়ে বিভিন্ন আবরণ থাকে। যদি প্রাকৃতিক বিপর্যয় হোক, বিভিন্ন পোকা মাকড় কীটপতঙ্গ এগুলোর কারণেই হোক, অনেক সময় দেখি পেয়ারার গাটা একটুখানি খোঁচা, এই সমস্ত কারণেও কিন্তু আমাদের খাদ্যদ্রব্যগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই সমস্ত কারণগুলো হচ্ছে খাদ্যের পচনের জন্য দায়ী। কিন্তু আমরা পচন তো পড়লাম, এবার পড়ব যে খাদ্যদ্রব্যকে আমরা বাঁচাবো কি করে, খাদ্য সংরক্ষণটা করব কি করে। খাদ্য সংরক্ষণ করার দুটো প্রসেস। শুধুমাত্র যে ঘরে খাদ্য সংরক্ষণ করব তা তো নয়, আমরা একরকমভাবে হচ্ছে ঘরোয়া পদ্ধতি এবং হচ্ছে বাণিজ্যিক পদ্ধতি, এই দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। ঘরোয়া পদ্ধতি হচ্ছে হোমমেড ফুড প্রিজারভেশন প্রসেস। তার মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে কুকিং প্রসেস বা হচ্ছে এখানে রন্ধন প্রসেস। আমরা যে কোনো খাদ্যদ্রব্যকে আনছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর সেটা কি করছি, যে ভালো করে কুক করছি, মানে রান্না করছি। এর ফলে কি হয়, খাদ্যবস্তুর মধ্যে থাকা বিভিন্ন জীবাণুগুলো খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে এখানে ব্লাঞ্চিং প্রসেস। ব্লাঞ্চিং প্রসেসটা কি, 2 থেকে 5 মিনিট পর্যন্ত কোনো খাদ্যবস্তুকে যদি আমরা গরম জলে ডুবিয়ে রাখি, সেটা বিনস হতে পারে বা যে কোনো তরকারি হতে পারে, যখন আমরা রেখে দিই সেটা 98 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে সেই খাদ্যবস্তুটার মধ্যে থাকা জীবাণু কিছু নষ্ট হয়ে যায়। তাছাড়া হচ্ছে এরপর আমি একটু মুছে দিচ্ছি, এখানে বোর্ডে জায়গা কম বলে। নেক্সট হচ্ছে এখানে 3 নম্বর হচ্ছে এখানে প্রেশার কুকিং প্রসেস। প্রেশার কুকিং প্রসেস আমরা প্রত্যেকেই জানি, যখন খাদ্যবস্তুকে খুব ভালো করে সেদ্ধ করার দরকার হয়, তখন সেই খাদ্যবস্তুকে প্রেশার কুকারের মধ্যে রেখে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় বা খাদ্যের মধ্যে থাকা সমস্ত জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। এই প্রসেসের একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে নির্বীজকরণ পদ্ধতি। কিন্তু এই 3টে প্রসেস যে আমি বললাম, কুকিং প্রসেস, ব্লাঞ্চিং প্রসেস বা হচ্ছে এই প্রেশার কুকিং প্রসেস, 3টেই কিন্তু আমরা তাপের মাধ্যমে করছি। এর ফলে কি হয়েছে, যে ভিটামিনগুলো তাপে নষ্ট হয়ে যায়, সেরকম কিছু ভিটামিন একটু নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু জীবাণুগুলো কিন্তু সম্পূর্ণ মরে যায় এবং সেটা পুষ্টিকর খাদ্য হয়ে ওঠে। এবার শুধুমাত্র যে এই প্রসেসগুলোই রয়েছে তা নয়, একটু মুছে গেল। তাছাড়া রয়েছে 4 নম্বর সূর্যের তাপ। সূর্যের তাপে আমরা অনেক সময় দেখি যে সূর্যের তাপে কিছু কিছু খাদ্যদ্রব্য বানানো হয়, সেটা তোমরাও জানো। যেমন হচ্ছে দীঘা বা পুরীতে দেখবে বিচের মধ্যে অনেক সময় মাছ, তারপর হচ্ছে খেজুর, আমসত্ত্ব, এই সমস্ত জিনিসগুলোকে সূর্যের তাপেই কিন্তু তৈরি করা হয়। তাছাড়া হচ্ছে আলুর পাঁপড়, সাগুর পাঁপড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সূর্যের তাপে শুষ্ককরণের মাধ্যমেই কিন্তু সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে শুষ্ককরণ পদ্ধতি। শুষ্ককরণ বা হচ্ছে ডিহাইড্রেশন প্রসেস।
বর্তমানে আমরা বিভিন্ন রকমের ফুড খাই, সেটা ফাস্ট ফুড হতে পারে, জাঙ্ক ফুড হতে পারে। তার মধ্যে যেমন ডিহাইড্রেটেড কিছু স্যুপ পাওয়া যায় বা ইনস্ট্যান্ট কফি পাওয়া যায়, সেগুলো কি করে খাদ্যের মধ্যে থেকে জলটাকে শুকিয়ে নেয়। জলটা থাকলে তো জীবাণুটা খুব তাড়াতাড়ি গ্রো আপ করে, এই জন্য সেই জলটাকে শুকিয়ে নেয়, এই জন্য খাদ্য বস্তুটা অনেকক্ষণ ধরে প্রিজার্ভ থাকে। নেক্সট, এবার হচ্ছে এই সমস্তগুলোর বাইরেও একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে লবণ, চিনি, ভিনিগার, আর কি রয়েছে সাইট্রিক অ্যাসিড। আর তেল, মশলা। ঘরোয়া পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করার ক্ষেত্রে এগুলোর কিন্তু অনেক ভূমিকা রয়েছে। যেমন প্রথমে বলি হচ্ছে লবণ, চিনি, তেল আর মশলা। বর্তমানে দেখবে ঘরে সবার বাড়িতেই এই গরমে ভীষণভাবে আচার তৈরি হচ্ছে। আচারে ভালো করে, বিশেষত আমের আচার, দেখবে তেল দিয়ে রাখা হচ্ছে, যাতে তেলের স্তরটা যাতে ভেদ করে, যাতে জীবাণু সেই খাদ্যের মধ্যে যাতে না ঢোকে। অথবা লবণ বা চিনি ব্যবহার করা হচ্ছে। দেখবে অনেক সময় ঘরে তরমুজ আনলো, তরমুজটা হয়তো খাওয়া হলো না, সেক্ষেত্রে তরমুজটাকে কেটে তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়ে সেই তরমুজটাকে ফ্রিজে রেখে দেওয়া হয়। এগুলো খুব স্বাভাবিক, ঘরে হয়তো হয়, কিন্তু এগুলো যে খাদ্য সংরক্ষণের অন্যতম উপায় সেটা হয়তো আমরা জানি না। তাছাড়া হচ্ছে ভিনিগার। ভিনিগার কী ক্ষেত্রে, অনেক সময় হয়তো মাংস রান্না করার সময় লঙ্কা, তেল সমস্ত কিছু দেওয়ার পর ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়। এটাও হচ্ছে খাদ্য সংরক্ষণের অন্যতম উপায়। সাইট্রিক অ্যাসিড, সেটা হচ্ছে অনেক সময় জানো মাংস রান্না করতে ম্যারিনেশনের সময় এই সাইট্রিক অ্যাসিডও কিন্তু ভীষণভাবে কিন্তু ইউজ করা হয়। মেনলি এই তেল বা মশলাটা খাদ্য দূষণকে প্রতিরোধ করতে আমাদের খুব সাহায্য করে। এই সমস্ত পদ্ধতি, এই কুকিং, ব্লাঞ্চিং, তারপর লবণ, চিনি, ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, তেল, মশলা, সূর্যের তাপ, শুষ্ককরণ পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমাদের খাদ্যকে সংরক্ষণ করতে কাজে লাগছে। নেক্সট আমরা পড়ব হচ্ছে বাণিজ্যিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ, মানে কমার্শিয়াল মেথড অফ ফুড প্রিজারভেশন, বা যেখানে ইন্ডাস্ট্রিতে মেনলি আমরা যে প্রসেসে ফুডটাকে প্রিজার্ভ করে থাকি। তার মধ্যে প্রথম প্রসেস হচ্ছে এখানে পড়ব ক্যানিং প্রসেস বা হচ্ছে আধারীকরণ। ক্যানিং প্রসেস মানে হচ্ছে যখন কোনো খাদ্য বস্তুকে আমরা টিনের পাত্রের মধ্যে পুরে রেখে দিচ্ছি, টিনের পাত্রের মধ্যে পুরে রেখে দিচ্ছি এবং উচ্চ তাপযুক্ত বাষ্পে রাখছি। সেটা হচ্ছে প্রায় 135 ডিগ্রি থেকে হচ্ছে 172 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যখন রাখছি টিনের পাত্রে, তখন খাদ্যটা খুব ভালো থাকছে। কিন্তু টিনের পাত্রের কিছু অসুবিধা আছে। যদি খাদ্যকে অনেক দিন ধরে টিনের পাত্রে আমরা রেখে দিই, সেক্ষেত্রে টিনের পাত্রর ভেতরের অংশের কিছুটা খসে গিয়ে কি হচ্ছে, ওই খাদ্যদ্রব্যের মধ্যে মিশে যাচ্ছে। এর ফলে ক্যানিং প্রসেসে টিনের পাত্রটা একটু অসুবিধা তৈরি করলো। তখন মানুষ কি করলো, টিনের পাত্রটার সাথে সাথে কাচের পাত্র ইউজ করতে শুরু করলো। মানে হচ্ছে যেগুলো কাচের জার ইউজ করা হয়, মেনলি কাচের জার ইউজ করছে। তার ফলে কি হচ্ছে, খাদ্য বস্তুটা খুব ভালো থাকছে এবং দূষণের মাত্রাটাও কিন্তু কম হচ্ছে। একটু এটা ব্যয় সাপেক্ষ, কিন্তু ইউজ করা হচ্ছে। মেনলি যখন কোনো ঘরোয়া পদ্ধতিতে বা ছোটোখাটো যখন শিল্পর কাছে এই কাচের পাত্রটা ব্যবহার করা হয়, কিন্তু যখন সেটা একটু বৃহৎ শিল্পে যাবে তখন সেক্ষেত্রে টিনের পাত্র ইউজ করা হচ্ছে। কিন্তু টিনের পাত্র ইউজ করার ফলে কিছু বিপদও রয়েছে। সেক্ষেত্রে একটা বোটুলিজম নামক রোগের সৃষ্টি হয়। যখন টিনের কিছুটা অংশ এসে খাদ্যের মধ্যে মেশে, তখন এই বোটুলিজম নামক রোগটা তৈরি হয়। নেক্সট পর্ব হচ্ছে আমরা এখানে সন্ধান বা হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতি।
সন্ধান প্রক্রিয়ায় হচ্ছে যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতেই খাদ্যবস্তুকে সংরক্ষণ করা হয়। সেই সন্ধান পদ্ধতিটা হচ্ছে এখানে 3 রকম। ফার্স্ট হচ্ছে এখানে কোহল সন্ধান, তারপর হচ্ছে এখানে অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, আর তারপর হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া। এই কোহল সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড, প্রথমেই বলি কোহল। এক্ষেত্রে আঙুর বা হচ্ছে বিভিন্ন রকমের ফলকে পচিয়ে বা অনেক দিন ধরে রেখে, যে বিয়ার বলো, হুইস্কি বলো বা রেড ওয়াইন বলো, এই সমস্ত ধরনের অ্যালকোহল এই কোহল সন্ধান প্রক্রিয়ায় তৈরি করা হয়। অ্যাসিটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া হচ্ছে ভিনিগার তৈরি করা হয়। মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া। আমরা সবাই জানি দুধের মধ্যে কি থাকে, ল্যাকটোজ। দুধের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটোজ। যদি সেটা কোনোভাবে ফার্মেন্টেড হয়ে যায়, সেখান থেকে এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়। মেনলি যখন দুধ থেকে ছানা তৈরি করা হয় বা ওয়ে ওয়াটার বা ছানার জল তৈরি করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়াটাকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট পর্ব হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক। আমরা প্রত্যেকেই জানি অ্যান্টিবায়োটিক কি। যে কোনো জায়গায় আমাদের ঘাটাকে খুব সহজে সারিয়ে দিতে সাহায্য করে। তেমনিভাবেই খাদ্য সংরক্ষণের এই বাণিজ্যিক পদ্ধতিতেও কিন্তু অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হয়। বিশেষত বাণিজ্যিক পদ্ধতিতে যখন হিউজ অ্যামাউন্ট যখন খাদ্য উৎপন্ন হয়, সেটা বিস্কুট ইন্ডাস্ট্রি হোক বা মিল্ক ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো খাদ্য শিল্পের ক্ষেত্রেই কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, কারণ সেখানে প্রচুর অ্যামাউন্ট অফ খাদ্য একসাথে তৈরি হয়। সেটা মাছের ভেড়িও হতে পারে, সেটা মাংস সংরক্ষণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, যাতে সেই মাছ হোক, মাংস হোক, দুধ হোক বা যে কোনো ধরনের ফ্রুট জুস বানানো হোক ফল থেকে, বা স্যুপ তৈরি হোক, যেগুলো তোমরা এখন কমার্শিয়ালি কিনে এনে বানাও, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হয়। নেক্সট পর্ব হচ্ছে আমরা এখানে ইরাডিয়েশন পদ্ধতি বা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে মেনলি আলফা, বিটা, গামা এই ধরনের কিছু রশ্মিকে ব্যবহার করা হয়। এই রশ্মিগুলো ব্যবহার করার মাধ্যমে খাদ্যবস্তুকে সংরক্ষণ করা হয়। তাছাড়া এর সাথে এই রশ্মিগুলো ব্যবহার করার সাথেও একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এখানে মিথাইল ব্রোমাইড। বইতে দেখবে এগুলোর সংকেত রয়েছে, কিন্তু সংকেতগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। মিথাইল ব্রোমাইড আর হচ্ছে ইথিলিন ডাইঅক্সাইড, এগুলো ব্যবহার করা হয় বিকিরণ বা হচ্ছে ইরাডিয়েশন পদ্ধতিতে। নেক্সট হচ্ছে পড়ব আমরা এখানে হিমঘর বা হচ্ছে কোল্ড স্টোরেজ। হিমঘর মেনলি আমরা ঘরোয়া পদ্ধতিতে যখন খাদ্যটাকে সংরক্ষণ করি, তখন সেই খাদ্যটাকে আমরা কি করছি, যে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। কিন্তু যদি সেটা আমরা কোনো আইসক্রিম পার্লারে যাই, দেখব একটা রেফ্রিজারেটর করা হচ্ছে, সেখানে রাখা হচ্ছে। কিন্তু যেখানে হিউজ অ্যামাউন্ট খাদ্য তৈরি হচ্ছে বা খাদ্য উৎপন্ন করা হচ্ছে, সেখানে খাদ্যটাকে কোল্ড স্টোরেজ বা হচ্ছে হিমঘরে রাখা হয়। মানে একটা বিশাল বড় অংশ জুড়ে বরফ, তার মধ্যে হয়তো খাদ্যগুলোকে রাখা হচ্ছে। সেটা হচ্ছে হিমঘর পদ্ধতিতে হচ্ছে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। নেক্সট আমরা পড়ব হচ্ছে রাসায়নিক পদার্থের ব্যবহার। রাসায়নিক পদার্থ সেটা ঘরোয়া পদ্ধতিতেও ব্যবহার করা হয়,
আবার হচ্ছে বাণিজ্যিক পদ্ধতিতেও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড হতে পারে, সোডিয়াম বেঞ্জোয়েট হতে পারে, পটাশিয়াম মেটাবাইসালফাইড হতে পারে। এই ধরনের রাসায়নিক পদার্থগুলো খাদ্য সংরক্ষণে ভীষণভাবে ব্যবহৃত হয়। মেনলি যখন আমরা রঙিন কোনো ফল সংরক্ষণ করি, মানে ফলের ভেতরের অংশটা হচ্ছে রঙিন, সেক্ষেত্রে সেটা তরমুজ হতে পারে অথবা আনারস হতে পারে। এই সমস্ত ফল সংরক্ষণ করতে আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম মেটাবাইসালফাইড ইউজ করে থাকি। কিন্তু যদি আমরা কোনো সাদা ফল সংরক্ষণ করি, সাদা ফল বলতে হচ্ছে সেখানে কলা হতে পারে, আপেল হতে পারে, লিচু হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে সোডিয়াম বেঞ্জোয়েট ইউজ করি। এইভাবে আমরা খাদ্যটাকে ঘরোয়া বা হচ্ছে বাণিজ্যিক পদ্ধতিতে সংরক্ষণ করব। কিন্তু এই খাদ্য সমস্ত সংরক্ষণ করার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের ক্লাস 12-এ আছে, সেটা হচ্ছে মাছ সংরক্ষণ আর হচ্ছে দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি। এক হচ্ছে এখানে মাছ সংরক্ষণ করব, আর হচ্ছে এখানে দুধটাকে সংরক্ষণ করব। মাছ আর দুধ, মাছের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মাছটাকে কি করব, যখন প্রচুর মাছ উৎপন্ন হয় তখন সেক্ষেত্রে আমরা মাছটাকে বড় হিমঘর বা হচ্ছে কোল্ড স্টোরেজের মধ্যে আমরা রেখে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা এভাবে মাছকে সংরক্ষণ করতে পারি। কিন্তু অনেকেই তোমরা হয়তো ঘুরতে যাও দীঘা বা পুরীতে, সেখানে গিয়ে তোমরা একটু পোড়া পোড়া কিছু মাছ খাও, বা তোমরা বাড়িতে অনেকেই হয়তো শুটকি মাছ খাও, অনেকে হয়তো ঘেন্না পায় কিন্তু অনেকে কিন্তু খায়। কিন্তু সেই মাছগুলোকে কিভাবে সংরক্ষণ করা হয় সেটাই মেইনলি তোমাদের পড়তে হবে। প্রথমে হচ্ছে প্রথমেই মাছ সংরক্ষণ করার ক্ষেত্রে হচ্ছে ক্লিন করতে হবে মাছগুলোকে, মানে মাছের ভেতর যে বৃক্ষ, নাড়ি, ভুঁড়ি, ফুলকা যেগুলো থেকে যায়, যেগুলো খাদ্যকে খুব ভালো করে নষ্ট করে দেওয়ার জন্য সক্ষম বা জীবাণুরা খুব ভালোভাবে সেখানে নষ্ট করতে পারে, সেই মাছগুলোকে খুব ভালোভাবে কি করব, আমরা ক্লিনিং করব এবং মাছের মধ্যে যে কাঁটাটা থাকে সেটা ভালো করে ফেলে দেব। সেই মাছটাকে পরিষ্কার করার পর আমরা কি করব, আমরা সেই মাছটাকে সল্টিং করব। সল্টিং মানে হচ্ছে সেটাকে লবণ জলে ডুবিয়ে রাখবো। সেই লবণ জলটাকে বলা হয় হচ্ছে ব্রাইন ওয়াটার। তার মধ্যে কি কি থাকে, সল্ট প্লাস হচ্ছে ওয়াটার থাকে, তার মধ্যে রাখবো। তারপর সল্টিং কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর সেই মাছগুলোকে তুলব। ঠিক তারপর কি করব, হ্যাঙ্গিং করব। হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলিয়ে রাখা। ঠিক যেমন করে তোমরা জামা কাপড়কে আলমারিতে ঝুলিয়ে রাখো হ্যাঙ্গার থেকে, ঠিক সেরকমভাবে মাছগুলোকে ঝুলিয়ে রাখবো। এবং ঝোলানোর পর কি করব, সেই মাছগুলোকে হচ্ছে স্মোকিং করব। স্মোকিং কি করে করব সেটাই হচ্ছে দেখার। স্মোকিং করার ক্ষেত্রে প্রথমে যে মাছগুলো এখানে ঝুলছে, ধরো এখানেই মাছগুলো ঝুলছে, সেক্ষেত্রে নিচ থেকে ভাটিখানায় যেখানে মাছকে মেনলি সংরক্ষণ করা হয় সেখানে কাঠ, কয়লা এই সমস্ত দিয়ে এখানে এই জায়গাটায় একটা আগুন জ্বালানো হয়। এটা হচ্ছে স্মোকিং প্রসেসের মধ্যে পড়ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এখানে যে মাছগুলো ঝুলছে সেই মাছের গায়ে যে তেল, তারপরে হচ্ছে একটু জল বা লবণ, যে তেলাক্ত অংশগুলো থেকে যায় সেগুলো কি হচ্ছে আগুনের তাপে সমস্তটা শুকিয়ে যাচ্ছে। ফলে সেই তেল বা জল থাকলে জীবাণুরা খুব ভালোভাবেই মাছটাকে কি করছে, নষ্ট করার সম্ভাবনা থাকছে। যদি সেই তেল বা জলটাকে যদি খুব সহজে শুকিয়ে নেওয়া যায় তাহলে সেই মাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যায়। এরপর বলবো আমরা এই যে স্মোকিং প্রসেস, এই স্মোকিং প্রসেসটা হচ্ছে দুই রকম। স্মোকিং প্রসেসটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এখানে হট স্মোকিং প্রসেস, একটা হচ্ছে এখানে
কোল্ড স্মোকিং প্রসেস। স্মোকিং প্রসেসটা কিন্তু টেম্পারেচারটা একটু আলাদা। যখন কোল্ড স্মোকিং করা হচ্ছে তখন তার তাপমাত্রাটা থাকছে প্রায় 45 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আর যখন হট স্মোকিং করা হচ্ছে তখন তার তাপমাত্রাটা থাকছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকছে। এই দুটো প্রসেসে আমরা স্মোকিং করতে পারি এবং এই পদ্ধতিতে কিন্তু আমরা কি করছি, মাছটাকেও খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারছি। একটু আগে তোমাদের স্মোকিং করার আগে একটা জিনিস বললাম, সল্টিং প্রসেস। সেই সল্টিং প্রসেসটা বলবো। সেই সল্টিং প্রসেসে কি করা হচ্ছে, এখানে মাছের গায়ে হচ্ছে লবণ জড়ানো হচ্ছে। দেখো সল্ট কথাটা আছে, এটার অপর একটা নাম হচ্ছে এখানে কিওরিং প্রসেস, মানে হচ্ছে মাছের গায়ে হচ্ছে লবণ মাখানো। এই লবণ মাখানো প্রসেসের মধ্যে দুটো প্রসেস, একটা হচ্ছে এখানে হার্ড কিওর প্রসেস, একটা হচ্ছে এখানে সফট কিওর প্রসেস। হার্ড কিওর প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, যখন যেখানে ধরো মাছের ভেড়ি আছে সেখান থেকে তো বিভিন্ন বাজারে মাছকে পাঠানো হচ্ছে, তখন স্তরে স্তরে যে মাছগুলো রাখা হচ্ছে না, প্রত্যেকটা স্তরেই কিন্তু নুন দেওয়া হচ্ছে, মানে প্রচুর অ্যামাউন্ট অফ নুন যখন সেখানে ইউজ করা হচ্ছে মাছ সংরক্ষণ করার ক্ষেত্রে, তখন সেই সংরক্ষণটাকে বলা হচ্ছে হার্ড কিওর বা হচ্ছে কড়াভাবে লবণ মাখানো। সফট কিওর মানে হচ্ছে অবশ্যই আমি লবণ দেব, কিন্তু মাছগুলো রাখার পর হয়তো এক মুঠো লবণ নিয়ে বা মাছের পরিমাণ অনুযায়ী সেই লবণটাকে হয়তো একটু ছড়িয়ে দিলাম, সেটাকে হচ্ছে হালকাভাবে হচ্ছে লবণ ছড়ানো বা হচ্ছে সফট কিওর প্রসেস। ঠিক আছে, এখানে প্রায় 100 পাউন্ড যদি মাছ থাকে সেখানে হয়তো আমি মাত্র 8 পাউন্ড একটুখানি লবণটাকে মেশালাম। ঠিক এই পদ্ধতিতে শুধু মাছ না, এই পদ্ধতিতে কিন্তু অনেক ক্ষেত্রে মাংসও কিন্তু সংরক্ষণ করা হয়। নেক্সট পড়ব আমরা হচ্ছে দুধ সংরক্ষণ পদ্ধতি। অন্যতম এবং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রসেস হচ্ছে দুধ কি করে আমরা সংরক্ষণ করব। আমরা সবাই জানি দুধ একটা পচনশীল খাদ্য। বাড়িতে আমরা কি করি, দুধের প্যাকেটটা আনছি, তারপর সেই দুধের প্যাকেটটা খুলে একটা বাটির মধ্যে আমরা দুধটাকে দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুধটাকে ফোটাচ্ছি। এখন একটু একটা প্রসেস বেড়েছে, দুধের প্যাকেটটা এনে একটুখানি আমরা ধুয়ে নিচ্ছি বা একটু স্যানিটাইজ করে নিচ্ছি। আমি বলবো স্যানিটাইজটা না করাই ভালো, অনেক সময় দুধ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই যদি আমরা কলের জলে দুধের প্যাকেটটা ধুয়ে নিতে পারি খুবই ভালো হয়। কিন্তু সেই ফোটানোর পর কি করছি, সেই দুধটাকে আমরা ঘরের উষ্ণতায় আমরা ঠান্ডা করছি, তারপর দেখছি ওই দুধটাকে আমরা ফ্রিজে তুলছি। কিন্তু যখন মিল্ক ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ দুধকে সংরক্ষণ করা হচ্ছে, বা দুধ দিয়ে ধরো লস্যি বা হচ্ছে দুধ দিয়ে যখন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ওয়ে ওয়াটার বা হচ্ছে ছানার পাউডার সমস্ত যখন তৈরি করা হচ্ছে, সেখানে শুধু তো এই প্রসেসটা করলে চলবে না, কারণ ওখানে তো মানে লিটার মানে প্রচুর দুধ। সেক্ষেত্রে আমরা কি করব, তাই দুধ সংরক্ষণের প্রথম পদ্ধতিটা আমি যেটা আগে একটু বললাম সেটা হচ্ছে কি বয়লিং প্রসেস। এই বয়লিং প্রসেসে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা দুধকে ফোটাচ্ছি। তারপর সেই দুধকে ফোটানোর পর আমরা কি করছি, ঘরের উষ্ণতায় রেখে ঠান্ডা করছি এবং সেই দুধকে তারপর আমরা কি করছি, ফ্রিজিং করছি, মানে হচ্ছে ফ্রিজে আমরা বিষয়টাকে রেখে দিচ্ছি যাতে দুধটা ভালো থাকে বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু যাতে ওই দুধের মধ্যে পচন ঘটাতে না পারে। তাছাড়াও একটা প্রসেস রয়েছে, একটা বিশেষ প্রসেস যেটা আমরা হয়তো করি না, সেটা হচ্ছে কি ইভাপোরেশন প্রসেস।
দুধের মধ্যে থাকা যে জলীয় অংশ সেটাকে কোনো মেশিনের মাধ্যমেই হোক বা যে কোনো পদ্ধতিতে সেই জলীয় অংশটাকে কি করা হচ্ছে, সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হচ্ছে। যখনই আমরা সেই দুধের জলীয় অংশটা যখন শুকিয়ে যায়, তোমরা মিষ্টির দোকানে দেখবে অনেক সময় খোয়া ক্ষীর, বা বাড়িতে দেখবে দুধকে অনেকক্ষণ ধরে গ্যাসে রেখে হয়তো তলায় একটুখানি দুধ পড়ে রয়েছে, সেই দুধ থেকে দেখবে ক্ষীর তৈরি করা হয়, অথবা খোয়া ক্ষীর বা হচ্ছে মাখা সন্দেশ। এই এভাপোরেশন পদ্ধতিতে দুধের জলীয় অংশটাকে শুকিয়ে নিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে আমরা পড়ব এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পাস্তুরাইজেশন পদ্ধতি। ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সেগুলো এটা পরীক্ষায় আসে, টিকা হিসাবেও আসে। পাস্তুরাইজেশন পদ্ধতি ফরাসি বিজ্ঞানী লুইস পাস্তুর এই পদ্ধতিটা হচ্ছে আবিষ্কার করে, এবং এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে বিভিন্ন উষ্ণতায় দুধকে বিভিন্ন পদ্ধতিতে তাপ দেওয়া হয়। এটা অবশ্যই বাণিজ্যিক পদ্ধতিতে ইউজ করা হয়। এখানে 3 রকম পদ্ধতি ইউজ করা হয়। প্রথমেই বলি হচ্ছে LTH পদ্ধতি, লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস। এই লো টেম্পারেচার হোল্ডিং প্রসেসে 145 ডিগ্রি ফারেনহাইটে রেখে 30 মিনিট দুধকে উত্তপ্ত করা হয়। এই পদ্ধতিতে LTH করে খাদ্য দুধটাকে আমরা সংরক্ষণ করতে পারি। নেক্সট হচ্ছে কি HTST প্রসেস, হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড। এই মেথডে আমি একটু মুছছি, এখানে জায়গা নেই বলে। এই HTST পদ্ধতির তাপমাত্রা হচ্ছে এখানে 161 ডিগ্রি ফারেনহাইট, এবং এই উষ্ণতায় এটাকে 15 মিনিট ধরে খাদ্যকে বা দুধকে, দুধ যেহেতু খাদ্যের মধ্যেই পড়ে তাই আমি বারবার খাদ্য বলছি, দুধকে 15 মিনিট ধরে আমরা ফোটাচ্ছি। নেক্সট এবং সবচেয়ে শেষ পদ্ধতি হচ্ছে এখানে UHT প্রসেস, আলট্রা হাই টেম্পারেচার। নামেই দেখতে পাচ্ছ এটা আলট্রা হাই এবং টেম্পারেচার। এই পদ্ধতিতে উষ্ণতা থাকে 270 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, এবং দুধকে মাত্র 1 সেকেন্ড বা হচ্ছে 2 সেকেন্ড উত্তপ্ত করা হয়। এই প্রসেসটা শুধুমাত্র এই দুগ্ধ সংরক্ষণের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রিজারভেশনের ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হচ্ছে। এবার বলি, এই যে 3টে আমরা প্রসেস পড়লাম, LTH, HT, ST আর হচ্ছে UHT প্রসেস, এই 3টে প্রসেসকে একসাথে বলা হয় হচ্ছে হোল্ডার প্রসেস। অনেক সময় এগুলো কোশ্চেন আসে যে এগুলোর পুরো নাম কি, বা LTH পদ্ধতি বলতে কি বোঝো, LTH এর পুরো নাম কি, বা HTST প্রসেস বলতে কি বোঝো, বা UHT পদ্ধতির তাপমাত্রা কত, এই 3 হোল্ডার প্রসেস বলতে কি বোঝো, এইভাবে আসে। UHT প্রসেসটাকে ইন্ডিভিজুয়ালি বলা হয় হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস। স্টেরিলাইজেশন এই পদ্ধতিতে দুধের মধ্যে থাকা সমস্ত জীবাণু মাত্র 1 সেকেন্ড বা হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো ইউজ করে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি এবং দুধটাকেও ভালোভাবে সংরক্ষণ করতে পারি। মাছ আর দুধ সংরক্ষণটা হচ্ছে প্রচুরভাবে আছে এবং পরীক্ষায় ভীষণভাবে আছে, কিন্তু তা বাদেও একটা জিনিস হচ্ছে এখানে ফল সংরক্ষণ পদ্ধতি। ফল বিভিন্নভাবে নষ্ট হয়,
একটা উপায়, ফলকে বাড়িতে এনে খুব ভালোভাবে সংরক্ষণ করো, দুদিনের মধ্যে সেই ফলটাকে খুব ভালোভাবে খেয়ে নাও। এটা হচ্ছে সংরক্ষণের অন্যতম প্রসেস। কিন্তু যদি সেই ফলটাকে হয়তো খাওয়া হলো না বা বাণিজ্যিক পদ্ধতিতে, তখন কি করা হয়, সেই ফলের থেকে ফ্রুট জুস, স্কোয়াশ এগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। ফ্রুট জুস বা স্কোয়াশ হচ্ছে, অনেকেই আছে ফল খেতে পছন্দ করে না, তারাও ফ্রুট জুসটা খেতে পারে। এখন বর্তমানে যেমন অনেকে তরমুজের শরবত খাচ্ছে, কাঁচা আমের শরবত খাচ্ছে। হয়তো কেউ আম খেতে পছন্দ করে না, কিন্তু কাঁচা আমের শরবতটা হয়তো খাবে, বা তরমুজ খেতে হয়তো পছন্দ করে না, বা কিছু সময় কারোর অ্যালার্জিও থাকতে পারে, সেক্ষেত্রে তারা তরমুজের শরবত খেতে পারে। এটা হচ্ছে ফল সংরক্ষণ করার অন্যতম উপায়। ঠিক আছে, তাছাড়াও তুমি দেখে থাকবে যে কড়াইশুঁটি, বর্তমানে তো এখন কড়াইশুঁটিও কিনতে পাওয়া যাচ্ছে। সেটা কি করে পাওয়া যাচ্ছে? শুধুমাত্র তো শীতকালেই কড়াইশুঁটি পাওয়া যায়, কিন্তু কড়াইশুঁটিটা আমরা সারা বছর পাচ্ছি কি করে? এখন কড়াইশুঁটিটা প্রিজার্ভড অবস্থায়, একেবারে ক্যানিং পদ্ধতিতেই প্রিজার্ভ করা হয়, এবং সেটা আমরা কিনতেও পাচ্ছি। এই যে আমরা ফল, যে কোনো খাদ্য বস্তুই বলো বা আজকের মানে আমাদের এত সুন্দর একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমরা মানে একের পর এক বিষয় নিয়ে অবশ্যই প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর। কিন্তু যেহেতু আজকে আমাদের সময় একেবারে নেই বললেই চলে, হ্যাঁ। তাই অবশ্যই আমাদের এখানেই শেষ করতে হবে আমাদের এই ক্লাস। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে Thank you. সময় দেওয়ার জন্য, আর আমারও অসংখ্য খুব ভালো ধন্যবাদ। লাগলো পড়িয়ে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করছি দ্বাদশ শ্রেণীর এই যে চ্যাপ্টার, পুষ্টির এবং তার খাদ্যগুণ কীভাবে সংরক্ষণ করবে, সেই চ্যাপ্টারটা খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। আগামীকাল আবারও দেখা হবে, অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। ততক্ষণ অবশ্যই দেখতে থাকো সিটিভিএন।